নমস্কার দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। এবং আজকের যে টপিক, আজকের যে ভিডিওর বিষয় সেটা সম্পর্কে তো আপনার থাম্বনেল দেখে বুঝেই গেছেন। এটা হচ্ছে বুক রিকমেন্ডেশন 2025 পার্ট 2। 2025 সালে মানে গত বছরে আমি যে কটা বই পড়েছি তার মধ্যে থেকে কিছু বই আমি সিলেক্ট করেছি আপনাদের রেকমেন্ড করার জন্য। বলতে পারেন এগুলো আমার পড়া সেরা বইয়ের কালেকশনের মধ্যে থেকে কিছু বই। এর মধ্যে কিছু বই আমি আবার নির্বাচন করেছি আমার মিনি রিভিউ সিরিজের জন্য। এই বইগুলো সবগুলোই আপনারা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পেয়ে যাবেন বিভিন্ন প্রকাশনীর স্টলে। তাহলে দেরি না করে শুরু করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু না, একটু সাহস পাই আরো ভিডিও বানানোর জন্য, এই আর কি। তাহলে শুরু করা যাক ভিডিও। দেখুন, এবছর আমি যে শুধু নতুন বই বা নতুন বেস্ট সেলার পড়েছি তা নয়, আমি বেশ কিছু ক্লাসিকও পড়েছি। তার মধ্যে থেকে একটি ক্লাসিক আমার চিন্তার খোরাক জুগিয়েছে এবং বলতে পারেন যে আমার বাংলাটা আরো পরিশীলিত করেছে, আমার বাংলাটা আরো পরিষ্কার করেছে বলতে পারেন। এবং আমি একটা ফরগটেন ক্লাসিক পড়েছি, সেটাও আমি জোর গলায় বলতে পারি। সেটা হচ্ছে এই রমেশ রচনাবলী। এটি প্রকাশ করেছে সাহিত্য সংসদ এবং এটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। আমি যদি সপ্তম মুদ্রণেরটা কিনেছিলাম এপ্রিল 2019, এর পরে এর দাম বেড়েছে কিনা সে সম্পর্কে আমি কিছু জানি না। যাই হোক, রমেশচন্দ্র দত্ত কে ছিলেন সে সম্পর্কে একটা ছোট্ট আভাস আপনাদের দিয়ে রাখি। রমেশচন্দ্র দত্ত বিখ্যাত দত্ত পরিবার, সেখানে জন্মগ্রহণ করেছিলেন 1848 সালের 13ই অগস্ট। এবং তিনি ছিলেন একজন বিখ্যাত ম্যাজিস্ট্রেটের পুত্র এবং ছোটবেলায় তিনি কিন্তু বেশিরভাগ শিক্ষা গ্রহণ করেছিলেন ইংলিশ মিডিয়ামে বা ইংরেজি মাধ্যমে। কিন্তু পরের দিকে তিনি বাংলা সাহিত্যের প্রতি এবং বাংলার প্রতি আকৃষ্ট হন এবং বেশ কিছু উপন্যাস তিনি রচনা করেছিলেন, বেশিরভাগই ঐতিহাসিক উপন্যাস। উনি নিজেও একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। উনি তখনকার দিনে বিদেশে গিয়ে বা বিলেতে গিয়ে 48 জন কৃতি সিভিল সার্ভেন্টের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ভাবতে পারছেন মানে কতটা মেধাবী মানুষ ছিলেন উনি তখনকার দিনে। এই মানে সাহেবদের আইসিএস তিনি ক্লিয়ার তো করেছিলেন এবং দ্বিতীয় স্থানও অধিকার করেছিলেন। তো ওনারই লেখা এই বইয়ের গল্পের সমগ্র। ওনার একটি উপন্যাস আমার পড়ার সুযোগ হয়েছিল, তাছাড়া আমি ওনার বিষয়ে তেমন কিছুই জানতাম না। সেই উপন্যাসটির নাম ছিল মহারাষ্ট্র জীবন প্রবাদ। বহুদিন আগে আমি কোথাও একটা পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কোথায়, কিন্তু পড়েছিলাম। এবং যদিও ভাষাটা ডেফিনেটলি সেই বঙ্কিম যুগের ভাষা, তো ভাষাটা পড়তে প্রথম দিকে একটু খটোমটো লাগলেও পরে কিন্তু পড়তে আমার কিছুমাত্র অসুবিধে হয়নি। এবং একটু বলতে পারেন চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি একটু আমার ব্যাকডেটেড মনে হলেও আমার কিন্তু উপন্যাসটা পড়তে ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেই উপন্যাসটাও এই সংকলনে সংকলিত আছে। এছাড়া বঙ্গ বিজেতা, মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, সংসার কথা এবং সমাজ, শেষ দুটো যে উপন্যাস, সেই দুটো উপন্যাস হচ্ছে সামাজিক উপন্যাস। এর আগের গুলো হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস, মানে বলতে পারেন হিস্টোরিক্যাল ফিকশন এক ধরনের। তো এর মধ্যে মাধবী কঙ্কন যে উপন্যাসটা, সেটা আমার বিশেষ করে আমি রেকমেন্ড করতে চাইবো। মাধবী কঙ্কন একাধারে একটি ট্র্যাজিক লাভ স্টোরি বলতে পারেন, ট্র্যাজিক প্রেম কাহিনী এবং তার সঙ্গে একটি ঐতিহাসিক দলিল। এবং শেষটা কিন্তু মিলনাত্মক নয়, শেষটা কিন্তু বিয়োগান্তকই, কিন্তু তাও পড়তে ভালো লাগে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো আছে তার মতোই কিন্তু এই উপন্যাসগুলো, মানে সাহিত্যিক মূল্য হয়তো ততটা বেশি নয় যতটা বঙ্কিমচন্দ্রের লেখাগুলো ছিল, কিন্তু এরও কিন্তু সাহিত্যিক মূল্য অনেকখানি। মানে এর লেখনীয় যথেষ্ট ভালো। এর যে ব্যাপ্তি, উপন্যাসগুলোর যে ব্যাপ্তি, সেগুলো কিন্তু খুব বড়, খুব হিউজ ক্যানভাসে লেখা। এবং উপন্যাসগুলোর মধ্যে আমার যেটা মনে হয়েছে,
উপন্যাসগুলো তখনকার দিনের হিসেবে, মানে তখন তো সিনেমাও আসেনি, যখন এগুলো লেখা হয়েছে সিনেমা সেভাবে আসেনি আমার যতদূর ধারণা। তো উপন্যাসগুলোর মধ্যে কিন্তু প্রচুর সিনেম্যাটিক পসিবিলিটি রয়েছে। আ উপন্যাসগুলো পড়তে ভীষণ ভালো লাগে। কেউ মানে উপন্যাসগুলো পড়তে আপনি আ মানে একটা দৃশ্যকল্প রচনা করে নিতে পারবেন। একটা মিসও সিন আপনার সামনে চলে আসবে। এবং এই উপন্যাসের যে চরিত্ররা রয়েছে, এই চরিত্রগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ মানে কার্ডবোর্ড কাটআউট বলা যাবে না। প্রত্যেকটা চরিত্রের মধ্যে যথেষ্ট ডাইমেনশন রয়েছে। চরিত্রগুলোর মধ্যে যথেষ্ট শেড রয়েছে। হ্যাঁ, কিছু মহিলা চরিত্রের সঙ্গে আজকের মহিলারা হয়তো একাত্মবোধ নাও করতে পারেন। আ এই উপন্যাসগুলো বহুদিন আগে লেখা। সেটা মাথায় রেখে যদি পড়েন, তাহলে হয়তো সেই সমস্যাটা হবে না। তো আমার তরফ থেকে তো এটা হাইলি রিকমেন্ডেড। এর ফন্ট একটু ছোট আ বইটির। কিন্তু আ একটু বড় ফন্টের শুনেছি দেব সাহিত্য কুটির একটি সংকলন বের করেছে। তার মধ্যে অবশ্য সবকটা উপন্যাস নেই। তবে ঐতিহাসিক উপন্যাসগুলো রয়েছে। আর ঐতিহাসিক উপন্যাসগুলোই বেশি ভালো আমার মতে। সামাজিক উপন্যাস দুটো আমার তত ভালো লাগেনি। কিন্তু ঐতিহাসিক উপন্যাসগুলোর জন্যই আমি এই বইটাকে হাইলি রেকমেন্ড করব। এত বছর আগের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস সংকলন, তার থেকে চলে আসছি প্রায় হাল আমলে লেখা একটি, কি বলবো, একটি হিস্টোরিক্যাল থ্রিলার, সুপারন্যাচারাল থ্রিলার বলতে পারেন। মানে এতগুলো জনরার একটা এফর্টলেস কম্বিনেশন এই বইতে ঘটেছে। উপন্যাসটি বর্তমান পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আপনারা হয়তো বুঝতেই পারছেন উপন্যাসটির নাম হচ্ছে বিষ্ণুলোকে সন্ধ্যা নামে। লেখকের নাম হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং এটি প্রকাশিত হয়েছিল পত্রভারতী থেকে। এটা এটা আমার কাছে একটা বিশেষ মূল্য রয়েছে এই বইটার। কারণ এই বইটি আমাকে আমার সহধর্মিণী, আমার স্ত্রী মৌমিতা আমাকে উপহার দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এখানে লেখাও রয়েছে যে ভ্যালেন্টাইন্স ডে তে উপহার দিয়েছে আমাকে। আহ, এবং উপন্যাসটির মুদ্রিত মূল্য হচ্ছে 525 টাকা। আমার মনে আছে যে এই উপন্যাসটা বেরোতে অল্প দেরি হয়েছিল। মানে অনেক সময় উপন্যাস অ্যানাউন্স হয়ে যায় বইমেলাতে, আপনারা সকলেই জানেন, কিন্তু বইমেলাতে আসতে দেরি হয়। আমি ৩ না ৪ বার পত্রভারতী স্টলে গেছি, মানে ৩-৪ দিন গেছি। একদিন লেখক স্বয়ং বসেছিলেন। তো লেখক একটু হেসে বলছেন, আপনি গিয়ে পত্রভারতী স্টাফদেরকে জিজ্ঞেস করুন তো বইটা এখনো বেরোলো না কেন। যাই হোক, তার পরের দিন বইটা পেয়ে গেছিলাম এবং আমার ওয়াইফ বলে রেখেছেন যে এই বইটা ও আমাকে উপহার দেবে। আমার মানে এই বইটার প্রতি ডেসপারেশন দেখে না কোথাও আমার মনে হয়েছিল বইটা দুর্দান্ত হবে। কারণ এই জনরা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত খুব ভালো লেখেন। এই জনরাতে উনি প্রায়, কি বলবো, একটা স্পেশালাইজেশনই করে ফেলেছেন বলা চলে। এখন উনি আরো সিরিয়াস লেখার দিকে গেছেন এই জনরাতে, যেটা হচ্ছে হে তথাগত তার একটা প্রতিফলন বলে আমি শুনেছি। কিন্তু এটা আপনি আর বলতে পারেন যে এটার মধ্যে একটা থ্রিল ফ্যাক্টর রয়েছে, এটার মধ্যে একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে যেটা উনি খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছেন। কিন্তু তার সঙ্গে এটা একটা সুদীর্ঘ ঐতিহাসিক উপন্যাস। এবং উপন্যাসটা কি নিয়ে? উপন্যাসটা হচ্ছে, আপনারা সকলেই জানেন, ক্যাম্বোডিয়ার আঙ্কোর ফাট, যেটাকে মডার্ন সেভেন্থ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, সব ৭টি যে আশ্চর্য রয়েছে তার মধ্যে এটাকেও ইনক্লুড করা হয়। আহ, মানে অত্যন্ত সুন্দর এক মানে পুরাকীর্তি বলতে পারেন বা আর্কিটেকচারাল মার্ভেল বলতে পারেন, যেটা কাম্বোডিয়াতে রয়েছে। এবং আমাদের দেশের সংস্কৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তার পরিচয়টা এরা বহন করে বটেই। এছাড়াও বিষ্ণু মন্দির কত সুন্দর হতে পারে তারও একটা পরিচয় এখান থেকে পাওয়া যায়, বা তার একটা নিদর্শন এই মন্দির থেকে পাওয়া যায়। এবারে মন্দির ঘিরে নানা রকম লোককথা রয়েছে। এই মন্দির ঘিরে নানান রকম রিউমার রয়েছে, গুজব রয়েছে। এখানে নাকি প্রেত লোকের বাসিন্দারা ঘোরাফেরা করে। সেটা কি সত্যি, না সেটা গুজব মাত্র? সেসব আপনারা এই উপন্যাসটা পড়লে বুঝতে পারবেন। এবার এই মন্দিরের পটভূমিকায় লেখক অতীত ও বর্তমানকে খুব সুন্দর মিলিয়েছেন। বর্তমানে দেখানো হচ্ছে যে কয়েকজন ছেলেমেয়ে তারা ভারত থেকেই যাচ্ছে এই মন্দিরকে সংস্কার করার জন্য, এবং সেখানে গিয়ে তারা অতীতের মুখোমুখি হচ্ছে। সেখানে অতীত আর বর্তমান কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। কেন এক হচ্ছে, কিভাবে এক হচ্ছে জানতে গেলে আপনাদের এই উপন্যাসটা পড়তে হবে।
এই উপন্যাসে যেটা বললাম, উপন্যাসটি ভীষণ দ্রুত গতির। উপন্যাসটি যে এতটা সুদীর্ঘ সেটা আপনার পড়তে, পড়তে একেবারেই মনে হবে না। এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটা ভীষণ সুন্দর ওনার লেখার ভঙ্গি রয়েছে, যেখানে উনি অন প্রচুর জিনিসকে বর্ণনা করেন, কিন্তু এতটা সহজ সরল লুসিড ভঙ্গিমায় করেন, এতটা আ সুন্দরভাবে ১ম লাইন থেকেই তিনি পাঠকদের কনফ্লিক্ট এ টেনে আনেন একেবারে বলা যেতে পারে। যে মানে আপনি অবকাশই পাবেন না আর কিছু ভাবার। কাজেই এত সুদীর্ঘ একটা উপন্যাস হলেও যারা এত মোটা উপন্যাস পড়তে একটু বিব্রত বোধ করেন, ভয় পাবেন না বা বিব্রতও বোধ করবেন না। আপনারা গ্যারান্টি দিচ্ছি এই উপন্যাসটা ১ সপ্তাহের মধ্যে মেক্সিমাম ১ সপ্তাহ আপনার লাগবে হয়তো এই উপন্যাসটা শেষ করতে। তাও হয়তো লাগবে না যদি আরেকটু বেশি আপনি সময় দেন। আ উপন্যাসটার যে ডিটেইল গুলো রয়েছে সেই ডিটেইল গুলো ভীষণ সহজ সরল ভঙ্গিমায় লেখা রয়েছে। কাজেই পড়তে, পড়তে ইতিহাসের বই পড়ছেন এরকম একবারও মনে হবে না। কাজেই এই জনরায় এই উপন্যাসটি ২০২৫ এ পড়া আমার সেরা উপন্যাস হয়ে থাকবে। 'বিষ্ণুলোকে সন্ধ্যা' নামে একটা মাস্ট আ বাই উপন্যাস আমার মতে। হাইলি রেকমেন্ডেড। এবার আমি ফ্রিডম গ্রুপের একটি আ বই নিয়ে কথা বলব। ফ্রিডম গ্রুপ কিন্তু আ অলৌকিক এবং থ্রিলার ঘরানায় খুব ভালো, ভালো কয়েকটি কাজ করেছে বিগত কবছরে। এবং এছাড়াও অন্যান্য সাহিত্যের শাখায় বা অন্যান্য জনরাতেও তারা খুবই ভালো কাজ করছে। এই ফ্রিডম গ্রুপেরই একটি বই আমি সংগ্রহ করেছিলাম। তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াকল্প। তন্দ্রা বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় লেখিকাদের একজন হয়ে উঠছেন। আ ফ্যান্টাসি এবং একটু অলৌকিক ধরনের লেখা বিশেষ করে উনার হাতে খুব ভালো খোলে। আ মানে উনার যে অলৌকিক উপন্যাসগুলো আছে, গল্পগুলো আছে সেগুলোর মধ্যে বীভৎসতা নেই বললেই চলে। যেটা আছে সেটা হচ্ছে একটা খুব ইরি ফিলিং, যেটা অনেক গথিক হরর গল্পে বা সেই গল্পের যে অনুবাদগুলো আছে সেগুলোতে আমি পেয়েছি। রাডিয়ার্ড কিপলিং কিছু ভূতের গল্প লিখেছেন। জানি না আপনারা জানেন কিনা? বা আ 'টার্ন অফ দ্য স্ক্রু' বলে একটি আ গল্প পড়েছিলাম, যেটা থেকে একটা সিনেমাও হয়েছিল। তো এইসব গল্পের মধ্যে যে একটা ইরি গা শিরশিরে, গা ছমছম অনুভূতি হয়, সেই অনুভূতিটাই কিন্তু ওনার লেখা গল্পগুলো পড়লে হয়। এখানে যে গল্পগুলো রয়েছে এগুলোকে অপ্রাকৃত গল্প বলা যেতে পারে। কিন্তু পিওর ভূতের গল্প এগুলোকে কখনোই বলা যায় না। কাজেই সবাই এই গল্পগুলো পড়তে পারে। আহ এখানে অনেকগুলো গল্প রয়েছে। মোটামুটি ১৫ টা গল্প এই আ বইতে রয়েছে। এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৪৯। কবিতা চন্দ এর প্রচ্ছদটি এঁকেছেন। প্রচ্ছদটার দিকে তাকালে মাথা বনবন করতে পারে। না, না, মজা করছি। আ কিন্তু প্রচ্ছদটার মধ্যে একটা বেশ গোলক ধাঁধা বা স্পাইরাল একটা ব্যাপার রয়েছে, যেটা দেখতেও খুব দৃষ্টিনন্দন। আম ১৫ টা গল্প রয়েছে যেটা বলছিলাম এই বইয়ে। এই ১৫ টা গল্পের মধ্যে আমি যেগুলো রেকমেন্ড করব, একটা হচ্ছে ছায়ার গল্প, যেটা ১ম গল্প। দূরবর্তিনী, নিরুদ্দেশের পথে, বিলুপ্তি, প্রতিবিম্ব, খেলনা, পুতুলের ঘরবাড়ি এবং শেষ গল্পটি, এটি হচ্ছে ৩ বোনের রূপকথা। মোটামুটি এখানে কিছু ইলাস্ট্রেশন ও রয়েছে, যে ইলাস্ট্রেশন গুলো এরকম ধরনের খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। কবিতা চন্দ বেশ সুন্দর কয়েকটি ছবি এঁকেছেন। এই দেখুন, এরকম কিছু ইলাস্ট্রেশন রয়েছে। এই যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো আপনাকে আহ খুব আস্তে, আস্তে একটা অন্য ডাইমেনশন এ ট্রান্সপোর্ট তো করবেই। তার সাথে, সাথে যেটা বললাম সেই হাড় হিম করা গা শিরশিরে অনুভূতিটাও কিন্তু আপনি তার সঙ্গে পাবেন। তো সব মিলিয়ে যারা এই ধরনের গল্প পড়তে ভালোবাসেন, যে গল্পগুলোর মধ্যে তন্ত্রমন্ত্রের খুব বেশি আধিক্য নেই, সেই পুরনো গথিক হররের একটা ফিল যদি আপনারা পেতে চান, আ সুপারন্যাচারাল, পিওর সুপারন্যাচারাল বলবো, পিওর সুপারন্যাচারাল গল্প পড়তে চান, তাহলে অবশ্যই, অবশ্যই এই বইটা কিনবেন। হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। এরপর আসি একটাই ইংরেজি বইতে। নাইজেরিয়ান লেখক, খুব বিখ্যাত লেখক ওলে সোয়িঙ্কা। ওলে সোয়িঙ্কার একটি বই রয়েছে, 'ক্রনিকলস ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ'। নিউটাউন লাইব্রেরি থেকে এই বইটি আমি নিয়ে এসেছি। আমি নিউটাউন লাইব্রেরির মেম্বার। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যদি নিউটাউনে থাকেন বা নিউটাউনের কাছাকাছি থাকেন, এই লাইব্রেরির মেম্বারশিপ নিতে পারেন। খুব ভালো, ভালো বই এতে রয়েছে। তো এখান থেকে আমি এই বইটি নিয়ে এসেছিলাম এবং বইটি আমি কয়েকদিনের মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। বইটি ব্লুমসবারি থেকে পাবলিশ করা হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৬৯৯। এবার এই যে বইটা, এই বইটা বেসিক্যালি করাপশন নিয়ে কথা বলে।
করাপশন নিয়ে কথা বলে এবং লো লেভেল থেকে হাই লেভেল সব রকমের করাপশন নিয়ে কথা বলে। এবার এই উপন্যাসটি শুনতে মনে হয় একটা রূপকথার উপন্যাস, কিন্তু এটা কোনো রূপকথার উপন্যাস নয়, এটা কিন্তু আদতে একটি মেডিকেল থ্রিলার আপনি বলতে পারেন। তার সাথে সাথে এর মধ্যে অনেকগুলো লেয়ার্স রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে। এটি মূলত নাইজেরিয়ার মতন একটি দেশ বা ডেভেলপিং দেশগুলোতে যে কি মাত্রায় কারাপশন রয়েছে, কোন মাত্রায় দুর্নীতি পৌঁছে গেছে, এটা মূলত সেটা নিয়ে কথা বলে। আহ, একজন ডাক্তার, ডাক্তারের নাম ডক্টর মেঙ্কা। সে একদিন জানতে পারে যে তার হাসপাতালে ঘটে চলেছে বডি পার্টস নিয়ে এক ন্যাক্কারজনক ব্যবসা। সে এবং তার বন্ধু যিনি একজন ইয়োরুবা ডাইনেস্টি থেকে বিলং করে, তারা মিলে কি করে এটার বিরুদ্ধে লড়বেন সেটা নিয়ে মূলত উপন্যাসটা। আহ, উপন্যাসটা আপনাকে বুঁদ করে রাখবে এবং ভাবতে বাধ্য করবে যে আমরা আমাদের দেশ বা আমাদের রাজ্যকে অনেক সময় খুব খারাপ বলে থাকি। হ্যাঁ, হয়তো কিছু খারাপ জিনিস আমাদের দেশে বা আমাদের রাজ্যে আছে, কিন্তু অন্যান্য দেশেও যে এই দুর্নীতি কিভাবে তার ডালপালা মেলেছে, সেটা এই বইটা পড়তে পড়তে আপনাকে ভাবতে বাধ্য করবে। আহ, এখানে সত্যি সত্যি যেটা লেখা হয়েছে আমি তার সঙ্গে একমত। এখানে ব্লার্বে লেখা রয়েছে যে is at once a savagely witty whodunit, a scathing indictment of Nigeria's political elite, and a provocative call to arms from one of the country's most relentless political activists. কারণ সোয়িঙ্কা কিন্তু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও বটে, তাই উনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই উপন্যাসটি লিখেছেন, আবার একটি হুডানিটের মতো করে এই উপন্যাসটি লিখেছেন এবং ভীষণ স্যাভেজ, ভীষণ র গ্রিটি এই উপন্যাসটি আমার মতে অবশ্য পাঠ্য। একটু মোটা বই, পড়তে হয়তো সময় লাগবে, কিন্তু আপনাদের অনুরোধ রইল বা আমি আপনাদের রেকমেন্ড করছি এই বইটা পড়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এরপর কথা বলবো বুকলুক থেকে প্রকাশিত একটি বই নিয়ে। এই বইটি আমি গত বছরের বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম। বইটির নাম গুপ্ত হত্যা এবং লেখিকার নাম শাওন, শাওন বাগচি। শাওনের বইগুলো মূলত ইতিহাস আশ্রিত ফিকশন হয়। আমি এর আগে ওনার একটা চমৎকার বই পড়েছিলাম, যে বইটা এখন আরেকটা প্রকাশনা থেকে বেরোচ্ছে, আলেকজান্ডারের সভাধার। এখানে আলেকজান্ডারের সভাধার। এছাড়া ক্যাফে টেবিল থেকে ওনার বেশ কিছু বই আছে। কিছু বই সুপারন্যাচারাল বই এবং কিছু বই এরকম ওই ইতিহাস আশ্রিত ফিকশন বলতে পারেন। এই বইটাও সেরকমই একটি ইতিহাস আশ্রিত ফিকশন বলা যেতে পারে। মানে কিছুটা হয়তো ফিকশনাল এলিমেন্ট আছে, সেটা আপনাদের আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি তো কোনো ইতিহাসবিদ নই, আমি একজন সাধারণ পাঠক মাত্র। কিন্তু আমার যতদূর মনে হয়েছে যে কিছুটা ফিকশনাল এলিমেন্ট হয়তো এর মধ্যে আছে এবং মিশ্রণটা ভীষণ চমৎকারভাবে উনি করেন। সেটা আমার সবসময় খুব ভালো লেগেছে ওনার লেখার মধ্যে, এই অ্যাসপেক্টটা। মানে আপনি বলতে পারেন কনস্পিরেসি, তার সাথে ইতিহাস, তার সাথে রহস্য, খুব দ্রুত গতির প্রত্যেকটা মানে চ্যাপ্টার রয়েছে, আমি চ্যাপ্টারই বলবো, বলার সঙ্গত কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একটা কমন থিম রয়েছে, যেটা আমি আগেই বললাম, এবং সে প্রত্যেকটা আম চ্যাপ্টারই খুব দ্রুত গতির। আপনার পড়তে পড়তে কখনো কোথাও ক্লান্তি আসবে না এবং যারা বিশেষ করে ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এই গল্পগুলো। তো সব মিলিয়ে আমার কাছে এটি একটি অত্যন্ত ভালো সংকলন। আ যারা এই ধরনের বই পড়তে ভালোবাসেন, বলতে পারেন সেমি ফিকশন বলতে পারি আমি এটাকে। সেমি ফিকশন পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই বইটি হাইলি রিকমেন্ডেড। এরপর আসছি ওপার বাংলার একটি খুব অন্যরকম বই। বইটির নাম কাঠগোলাপ এবং লেখকের নাম ইমরান হোসেন আদিব। বইটি বেরিয়েছে নবগঠন থেকে এবং বইটির সঙ্গে আপনি এরকম একটা বুকমার্কও পাবেন। এটা আপনি বই বাংলা বা কলেজ স্ট্রিটে আপনি পেয়ে যাবেন এবং বই অনলাইন বলে অনলাইন যে দোকানগুলো রয়েছে সেখানে পেয়ে যাবেন, এমনকি অ্যামাজনেও এটা কিন্তু অ্যাভেলেবল আছে। আমি এটা অ্যামাজন থেকেই সংগ্রহ করেছিলাম এবং এখানে বেশ কিছু মুক্ত গদ্য বলতে পারেন, কবিতার আকারে বা কিছুটা গদ্য কিছুটা কবিতার আকারে তিনি মনের বেশ কিছু অনুভূতি, মূলত প্রেম, সেটাকে ব্যক্ত করেছেন। আমি এ ধরনের বই আগে পড়তাম না, কোথাও একটা মেন্টাল ব্লক ছিল,
কিন্তু এই বইটা আমার খুব খুব ভালো লেগেছে। বিশেষ করে এই যে বাংলাদেশের বইয়ের একটা খুব ভালো একটা বিশেষত্ব রয়েছে, একটু ক্রিম কালারের বই হয়, একটু পাতাগুলো একটু হালকা সবুজ হয়, কখনো হালকা ক্রিম কালারের হয়। সেগুলো পড়ার সুখানুভূতি বাড়িয়ে দেয়, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে আমি বলব যে আ এখানে যে মুক্ত গদ্যগুলো বা কবিতাগুলো রয়েছে সেগুলো মনকে ছুঁয়ে গেছে আমার। এজন্যই আমার এটা খুব ভালো লেগেছে। আপনাদের ছোট্ট একটা কবিতা পড়ে শোনানোর লোভ সামলাতে পারছি না। চিঠির যুগই ভালো ছিল, শব্দের সৌন্দর্য হারাতো না, রুচিরও দুর্ভিক্ষ হতো না, আবেগও এতটা সহজলভ্য হতো না, মানুষের প্রতি মানুষের কৌতূহলও দ্রুত মিটে যেত না। প্রাপক সযত্নে চিঠি আগলে রাখতো বিছানার নিচে, বালিশের নিচে নয়তো বইয়ের ভাঁজে। কথার গোপনীয়তা থাকতো, অনুভূতির স্বচ্ছতা থাকতো। দীর্ঘদিন ধরে একটু একটু করে কত শত কথা জমে যেত। খাম খুলে বারবার দেখার আকুতি থাকতো, চিঠির উত্তর দেওয়ার ব্যস্ততা থাকতো, চিঠির উত্তর পাওয়ার অস্থিরতা থাকতো। চিঠির যুগে সুন্দর এক অপেক্ষায় মানুষের শুদ্ধতম ভালোবাসার লেনদেন হতো। এরকম বেশ কিছু বলতে পারেন কবিতা বা আধুনিক কবিতা বা কোথাও একটু গদ্যের আকারে বেশ কিছু অনুভূতির কথা এখানে লেখা রয়েছে। যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে বেনামি চিঠি, এই চিঠির যুগ, তুমি অপয়া, নিজেকে ভালো রাখুন, মায়া নাকি মোহ, আহ এরকম অনেকগুলো আছে। মধ্যবিত্ত বাবাদের গল্প, প্রিয় মানুষ, মানুষের জন্য মানুষ কাঁদে। আহ এইগুলো আমার বিশেষ করে ভালো লেগেছে। এবং যেটা বললাম যে আমার সাহিত্য চর্চা বলতে পারেন বা আমার পাঠক হিসেবে আহ, আমি যে ধরনের বই পড়তাম তার বাইরে গিয়েও একটা অন্য দরজা আমার জন্য খুলে দিয়েছে। এবার থেকে আমি এ ধরনের বই আরো সংগ্রহ করার চেষ্টা করব, নিজেকে আরো এনরিচ করার চেষ্টা করব, এটুকু বলতে পারি। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড, কাঠগোলাপ। এবার আসছি আরেকটা অন্যরকম বই। এই বইটির নাম লোককথার অলৌকিক। প্রথম খণ্ড ভারতবর্ষ, দুর্দান্ত একটি প্রচ্ছদ, প্রথম কথা এটা বলবো। অন্তরীপ এটি প্রকাশ করেছে। এর প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা এবং প্রচ্ছদ দেখেছেন অর্ক চক্রবর্তী। আহ এখানে দেখুন, প্রথমে আপনাদেরকে একটা ম্যাপ আমি দেখাবো, এখানেও দেখিয়ে দিচ্ছি ম্যাপটা। এই ম্যাপে দেখুন নানা রকম নাম রয়েছে, যেমন ব্রহ্মরাচক, দাগশাহী, গেট্টু রাক্ষস, মুনোচোয়া, পান্ডুব্বা, নিশিডাক, মঙ্গলজরি, চেরিপে। এগুলো হচ্ছে বিভিন্ন এলাকার ভূত, রাক্ষস, আহ বলতে পারেন অপদেবতা, এদের নাম, যারা এই রাজ্যে, প্রতিটা রাজ্যে কিন্তু এ ধরনের লোককথার প্রচলন আছে। এ ধরনের কথা লোকের মুখে মুখে ফেরে, উপজাতিদের মধ্যে, কোথাও শহরের লোকেদের মধ্যেও শোনা যায়, মফস্বল শহরের মধ্যে লোকেদের মধ্যেও এদের কথা শোনা যায়। আসামে বাঘ ভীষণ আহ জনপ্রিয় একটি ভূত আপনি বলতে পারেন, বা বীরা। হুম, তো বাংলায় নিশির ডাক আপনার সকলেই জানেন, বাংলা গ্রাম বাংলায় প্রচলন তো আছে, এককালে মফস্বল শহরেও নিশির ডাক নিয়ে অনেক গল্প কথা শোনা যেত। এই ধরনেরই কিছু মৌলিক গল্প, বেশিরভাগই মৌলিক গল্প কিছু লেখক লেখিকা এই বইয়ে আহ লিখেছেন। এই গল্পগুলোর মধ্যে মূল যে চরিত্রটা সেটা হচ্ছে এই কিছু অপদেবতা বা ভূত। তো সোজা কথা বলতে গেলে খুব ইউনিক একটা অলৌকিক গল্পের সংকলন, যেখানে এটা শুধু অলৌকিকত্বের মধ্যে যে সীমাবদ্ধ আছে তা নয়, এটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায় সেই জায়গার ব্যাপারে, সেখানকার পরিবেশের ব্যাপারে, আহ সেখানকার লোকজনের জীবনযাত্রার ব্যাপারে আমাদের অনেক কিছু শিখিয়েও যায়। সেদিক দিয়ে আমার মনে হচ্ছে এই গল্পগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে। আহ 5 জন লেখক রয়েছেন, 5 জনের মধ্যে 4 জন 3টি করে গল্প লিখেছেন এবং একজন 4টি গল্প লিখেছেন। তো মোট মোট এতে 16টি গল্প রয়েছে। গল্প কয়েকটা একটু বড় গল্প বলা যেতে পারে। এর মধ্যে যেগুলো আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অদিতি সরকারের লেখা অতল, সবুজ। অতল হচ্ছে পান্ডুব্বা, বিহারের একটি
জনপ্রিয় ভূত। আমাদের এখানে পানিমুড়ার মতন অনেকটা। আসামের ডৌলা, শিল্পী দত্ত লেখা গিট্টু রাক্ষস, এটা হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের খুব জনপ্রিয়। ঐশিক মজুমদারের লেখা বলি আর আলোর ইশারা, আবেশ কুমার দাসের পুনে রোডের ঘটনা, যেটা হচ্ছে মোহিনী, যা সেই মোহিনীর ওপরেই কিন্তু স্ত্রী সিনেমা বা স্ত্রী যে ফ্র্যাঞ্চাইজিটা আছে হিন্দি সিনেমার পপুলার ফ্র্যাঞ্চাইজি, সেটা কিন্তু এই মোহিনীর কনসেপ্টের উপরেই গড়ে উঠেছে। কিশলয় জানা, কিশলয় জানার লেখা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। কিশলয় জানার ডাক আছে তো হাতখানি, যেটা হচ্ছে নিশি এবং নুনোচুয়া, যেটা এটি উত্তরপ্রদেশে ভীষণ মানে লোকেদের মুখে মুখে ফেরে এমন একজন অপদেবতা বলা যেতে পারে, বা রাক্ষস বা ভূত, যাই বলুন না কেন, তাকে নিয়ে একটা যে লেজেন্ড গড়ে উঠেছে, সেই লেজেন্ডের উপরে বেস করা একটি গল্প। এরা প্রত্যেকে এগুলোকেই লেজেন্ড বলা হয়। আসলে আমরা এখন লেজেন্ড বলতে প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের কথা ভাবি। লেজেন্ড মানে কিন্তু আসলে হচ্ছে গল্প কথা, উপকথা বা লোককথা, যেগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি বা যেকোনো সংস্কৃতির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। কাজেই এগুলোকে খুব লঘু কথা বলে উড়িয়ে দেয়া যায় না, এবং এগুলোকে সেভাবে লেখাও হয়নি। এগুলো যথেষ্ট ম্যাচিওরড লেখা, এবং এই লেখাগুলোর মধ্যে শুধু যে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তা নয়। সমাজের বিভিন্ন দিকের সঙ্গে এই লেখা আমাদের পরিচিত করায়, যেটা আগেই বললাম। নানান রকম কালচারাল দিক, নানান রকম সোসাইটাল দিক সম্পর্কে আমাদের পরিচিত করায়। কাজেই এই লেখাগুলোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে। আর এই লেখাগুলো না মানে আপনার মধ্যে একটা রেশ রেখে যাবে। এগুলো খুব ইনস্ট্যান্ট ভূতের গল্প নয় যে ভয় ধরালো, আপনি ২-৩ দিন পরে গল্পটাই ভুলে গেলেন। সেরকম কিন্তু একটা লেখাও ওরকম নয়। সেজন্য আমি বলব যে এটা একটা খুব ইউনিক সংকলন, এবং সব মিলিয়ে সংগ্রহযোগ্য একটি বই। হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। এরপর যে বইটির কথা বলবো, এই বইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিকেশন, এবং লেখিকা হচ্ছে মৈত্রী রায় মৌলিক। বইটির নাম মানচিত্রে তার নাম নেই। মৈত্রী রায় মৌলিকের লেখা আমি বেশ কিছু বছর আগে প্রথম পড়েছিলাম। বইটি আনন্দ থেকেই বেরিয়েছিল। উনি মূলত আনন্দের জন্যই লেখেন। এর বাইরে ওনার দুর্বা প্রকাশনী থেকে কিছু লেখা বেরিয়েছে। এছাড়া প্ল্যাটফর্ম থেকে ওনার রুদ্রদূত বলে একটি চমৎকার উপন্যাস রয়েছে। আনন্দ প্রকাশের সেই ঐতিহাসিক উপন্যাস, সিল্ক রুটের উপর লেখা ঐতিহাসিক উপন্যাস থেকেই বলতে পারেন মৈত্রী রায় মৌলিকের লেখার প্রতি আমার একটা ভালো লাগা, একটা মুগ্ধতা গড়ে ওঠে। তারপর আমি চেষ্টা করেছি ওনার সবকটা বই সংগ্রহ করা, কিন্তু সেটা সংগ্রহ তো করে উঠতে পারিনি। ২-৩ টে বই আমি সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে সুযোগ পেয়েছি এই বইটা গত বছর শেষ করার। বইটি আমার দুর্দান্ত লেগেছে। এক কথায় একটি অসাধারণ বই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন বইটির মধ্যে এমন কি অসাধারণ রয়েছে? এটা হচ্ছে, এই গল্পটা হচ্ছে একাধারে একটি ঐতিহাসিক উপন্যাস এবং একটি ভৌগোলিক উপন্যাস বলা যেতে পারে। কেন? কারণ এটা কিন্তু একটা মানচিত্র নিয়ে। পৃথিবীর ১ম ভূতাত্ত্বিক মানচিত্র নিয়ে। এই মানচিত্র অনেক প্রচলিত ধ্যান ধারণা বা মিথকে ভেঙে গুঁড়িয়ে রেখে দিয়েছিল। যেমন আপনি একটা কথা ভালো করেই জানেন যে প্রচলিত ধ্যান ধারণা যখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, তখন কিছু কট্টরপন্থী মানুষ আছে যারা তার তীব্র বিরোধিতা করেন, এবং তার থেকে একটা বিশাল দোলাচলের সৃষ্টি হয়। সেই দোলাচল, সেই আর্গুমেন্ট নিয়েই মূলত এই উপন্যাসটি। আম কনসেপ্ট যেটা বললাম, মৈত্রী রায় মৌলিকের যতগুলো বই আমি পড়েছি, ৩ টে বই আমি পড়েছি। প্রত্যেকটি বইয়ে আমার মনে হয়েছে তার বিশেষত্ব হচ্ছে কনসেপ্ট। আমার মনে হয় এ ধরনের কনসেপ্টে খুব কম লেখক-লেখিকাই বই লেখেন। দ্বিতীয় ওনার যেটা বিশেষত্ব সেটা আমি বলব ওনার লেখনী। আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন যে ওনার লেখনীর মধ্যে একটা খুব আকর্ষণী ক্ষমতা আছে। সেটা তো আছেই। আবার লেখনীর মধ্যে খুব একটা সৌন্দর্য রয়েছে। ছোট, ছোট বাক্যে তিনি লেখনীটাকে বিভক্ত করেন। আ যে বার্তালাপগুলো হয়, যে ডায়ালগ গুলোও আছে, সেই ডায়ালগ গুলো বেশ সহজবোধ্য। কিন্তু আ শব্দ চয়নগুলো ভীষণ কেয়ারফুলি করা, এবং ঘটনার যে প্রবাহ আছে সেটাকেও খুব সুন্দর মেইনটেইন করা হয়। মানে ভীষণ দ্রুতগতির তাও নয়, আবার খুব ধীর লয়ে পড়তে, পড়তে আপনি বোর ফিল করছেন সেটাও নয়। এই যে পরিমিতি বোধ, সেটাই ওনাকে একটা স্বাতন্ত্র্য দিয়েছে, বা ওনার লেখাকে একটা স্বাতন্ত্র্য দিয়েছে।
এটা আপনি বলতে পারেন। তো আমার তরফ থেকে তো এই চমৎকার বইটি হাইলি রেকমেন্ডেড। এর ছাপা বা বাঁধাই নিয়ে তো আমার কিছু বলারই নেই। আনন্দ পাবলিশার্স এর বই, কিছু বলাটা ধৃষ্টতা হয়ে যাবে। এর চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন বৈশালী সরকার। বেশ 215 পাতার এই বইটি আহ খুব ব্রিজি একটা রিড, হাইলি রেকমেন্ডেড। এবার বলবো একটি আরেকটি অন্য রকমের কনসেপ্ট নিয়ে করা একটা কাজ নিয়ে বা একটা উপন্যাস নিয়ে। এই উপন্যাসটি হচ্ছে সোমনাথ চক্রবর্তীর লেখা, যার একটি বইয়ের রিভিউ আমি করেছিলাম ঋতু বিষয় পিলের সঙ্গে, আপনারা চাইলে দেখতে পারেন। সোমনাথ চক্রবর্তীর লেখা অক্ষ সংলাপ থেকে প্রকাশিত বই অন্তরালে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 370 টাকা। এটা একজন এমন মানুষকে নিয়ে গল্প যিনি আমার একেবারে বিপরীতে আর কি। মানে আমি তো অঙ্ককে চিরকাল এড়িয়ে এসেছি, ভয় পেয়েও এসেছি। এই মানুষটা শখ হচ্ছে জটিল অঙ্কের সমাধান করা। সেজন্যই বললাম যে আমার সম্পূর্ণ বিপরীত মেরুতে তার অবস্থান। কিন্তু আহ একটা ব্যাপারে আবার আমার সঙ্গে খুব মিল রয়েছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে প্রতি রাতে উনি গল্পের বই পড়েন। যাই হোক, তো এই ভদ্রকের নাম হচ্ছে সুবিমল। এই সুবিমল একদিন মানে বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়বেন। হঠাৎ করে তিনি জানলা দিয়ে দেখতে পান যে একটি নারী মূর্তি এসছে এবং একটি খুব সুন্দর পেইন্টিং করে ডাস্টবিনের সামনে ফেলে চলে যাচ্ছে। পরে কিছুক্ষণ পরে উনি ভাবছেন যে এটা কি হলো, এটা কি হলো? তো তার মধ্যে আরেকটি নারী মূর্তি চলে আসে এবং সেই ডাস্টবিন থেকে সামনে থেকে ছবিটি তুলে কিছু একটা দেখছে। আবার কিছুদিন পর একই ঘটনা ঘটে। তখন উনি কিউরিয়াস হয়ে কাগজটি তুলে আনেন। তুলে এনে বুঝতে পারেন যে এটি একটি প্যাটার্ন। এটি একটি শুধুমাত্র পেইন্টিং নয়, সুন্দর একটি পেইন্টিং নয়, এটি একটি প্যাটার্ন। এই প্যাটার্নটি কি নিয়ে, এই প্যাটার্নটি তিনি সমাধান করতে পারলেন কিনা এবং এর জন্য তিনি কোন সমস্যায় জড়িয়ে পড়লেন, তার সমাধানই বা কি করে করলেন, সেটা নিয়ে মূলত উপন্যাসটা। এবং এর সঙ্গে মানে সুবিমলের সঙ্গে এখানে একটি গোয়েন্দা চরিত্রের আবির্ভাব ঘটেছে। তার নাম হচ্ছে গোয়েন্দা দিবাকর সেন। বুঝতে পারছেন এটি একটি রহস্য উপন্যাস, কিন্তু এর মধ্যে যে কনসেপ্টটা রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। এভাবে কনসেপ্ট গুলো আসছে, বিজ্ঞানের কনসেপ্ট এসছে, নানা রকম কনসেপ্ট গুলো এসছে, সেগুলো রহস্যের মধ্যে, মূল রহস্যের মধ্যে খুব অনায়াস প্রবেশ ঘটেছে। এর আগে আমি যে ওনার উপন্যাসটি রিভিউ করেছিলাম, সেই উপন্যাসটি মধ্যে অ্যাডভেঞ্চার একটা এলিমেন্ট ছিল এবং বিজ্ঞানেরও কিন্তু একটা এলিমেন্ট ছিল। আমার মনে হয় এটাই ওনার লেখার স্পেশালিটি। আমি তো এটা নিয়ে ওনার মাত্র ২ টো উপন্যাস পড়লাম। যে ওনার আ যে একজন বৈজ্ঞানিক হিসেবে, উনি পেশায় একজন বৈজ্ঞানিক বলা যেতে পারে। তো ওনার যে বৈজ্ঞানিক হিসেবে বা বিজ্ঞানের ছাত্র হিসেবে আ ওনার যে নলেজ ব্যাংক, সেটার উনি খুব সুন্দর ব্যবহার করেন। তার সঙ্গে ওনার যে আ মানে সাহিত্য সৃষ্টি করার যে ট্যালেন্ট, সেই দুটোর একটা খুব সুন্দর মিশ্রণ উনি ওনার লেখার মধ্যে ঘটান। তাতে সেই জনরাটা অনেক বেশি সমৃদ্ধ হয়। এবং এই উপন্যাসেও তার অন্যথা ঘটেনি। এই উপন্যাসে সেটা ঘটেছে। এবং তার জন্য উপন্যাসটা পড়তে ভীষণ ইন্টারেস্টিং লাগে। মানে একটা উম সার্টেন পয়েন্টে গিয়ে আপনার মনে হবে যে এই উপন্যাসটা শুধুমাত্র একটা রহস্য উপন্যাস নয়। তার থেকে অনেক বেশি কিছু, যেটা আপনাকে অনেক কিছু হয়তো শেখাচ্ছে। এবং উপন্যাসের বাঁধুনিটাও আমার আগে পড়া উপন্যাসের থেকে আরো সশক্ত বলে মনে হয়েছে। এবং দিবাকর সেন যে চরিত্রটা, সেটা আমার খুব ভালো লেগেছে। এই চরিত্রটার মধ্যে প্রচুর ডায়নামিজম আছে এবং বিখ্যাত গোয়েন্দা চরিত্র হওয়ার সব রকম উপাদান বা মাল মশলা চরিত্রটির মধ্যে মজুদ রয়েছে। কাজেই আমি বলতে পারি যে বইটি ভীষণই ইন্টারেস্টিং একটি বই, খুব ইন্টারেস্টিং একটি কনসেপ্টের উপরে লেখা একটি বই। আপনারা পড়লেই বুঝতে পারবেন। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড, অন্তরালে, প্রকাশনা অক্ষ সংলাপ। আমি কিছুদিন আগে আমার প্রিয় কিছু আন্ডাররেটেড বা একটু আন্ডার অ্যাপ্রিসিয়েটেড থ্রিলার লেখকদের কথা বলেছিলাম। তার মধ্যে একটি নাম ছিল দেবাঞ্জন মুখোপাধ্যায়। উনার লেখা আমি এখনো অব্দি যে কটা লেখা পড়েছি, বিশ্বাস করুন আ সবকটা লেখাই আমার বেশ ভালো লেগেছে। এবং
এই লেখাটা মানে এই উপন্যাসটা যেটাকে নিয়ে আমি এখন বলতে চলেছি, এই উপন্যাসটা আমার খুবই ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে যে আমি উপন্যাসটা আপনাদের রেকমেন্ড করছি। উপন্যাসটার নাম হচ্ছে খয়েরি ফিতের ফাঁস এবং এটি প্রকাশ করেছে বসাক বুক স্টোর। এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। প্রচ্ছদ দেখেছেন কুশল ভট্টাচার্য। এবার এর নাম খয়েরি ফিতের ফাঁস কেন? খয়েরি ফিতে বলতে আপনি কি বোঝেন? ব্রাউন রিবন। আগেকার দিনে ক্যামেরার রিল থাকতো না, বা আগেকার দিনে প্রজেক্টরেও আপনি রিল দেখতে পেতেন। সেই যে রিল ছিল, সেই রিলগুলো কি খয়েরি ফিতে? তো হ্যাঁ, সেটাকে নিয়েই এই উপন্যাস বলতে পারেন। এই উপন্যাস একটা অন্যতম উপাদান সেটি, এবং প্রচ্ছদটাও সেটাকে ঘিরেই করা হয়েছে। প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। এই প্রচ্ছদটা যেটা বললাম, কুশল ভট্টাচার্য খুব সুন্দর একটা প্রচ্ছদ এঁকেছেন। এর মধ্যে এই উপন্যাসটির মধ্যে দেবাঞ্জন মুখোপাধ্যায় নিজে একজন সাংবাদিক বলে উনি নানান রকম ইস্যু, ঘটনা যেগুলো খবরের কাগজে ছাপা হয় বা হয়তো হয় না সেভাবে, কিন্তু খুব সেনসেশনাল খবর যেগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। যার মধ্যে একটা রিয়েলিটির টাচ থাকে, যার মধ্যে একটা ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচ থাকে। আউটলুকটা একটা ইনভেস্টিগেটরের একটা আউটলুক থাকে। এটা একটা সাংবাদিক বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লক্ষণ কিন্তু, এবং সেটা কিন্তু ওনার লেখায় বারবার চলে আসে। আর পড়তে সেজন্য খুবই ভালো লাগে। এটা আমি রূপক সাহার লেখার মধ্যেও দেখেছি। এখানে একটি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার রয়েছে। এখানে একটি মহিলা ওসি রয়েছেন, থানার ওসি অদিতি সাধুখাঁ। তিনি একটি আ বিখ্যাত চিত্রতারকার খুনের অকুস্থলে পৌঁছন ইনভেস্টিগেশন এর জন্য। সেখানে গিয়ে তার কিছু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কি স্মৃতি সেগুলো আমি বলে স্পয়লার দেব না। এটা দিয়েই মোটামুটি উপন্যাসটা শুরু হয় বলতে পারেন। এবার যা হয়, একটা চিত্রতারকা মারা গেছে। তো মানে বিরোধী দল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে। তাদের মধ্যে মানে কথা কাটাকাটি তো প্রকাশ্যে, তো মানে মিডিয়ার থ্রু দিয়ে কথা কাটাকাটি চলছে। এরকম একটা মানে ভোলাটাইল পরিস্থিতিতে আ ঘটে যায় আরো কিছু ঘটনা। কি সেই ঘটনা? সেরকম অনেক প্যারালাল স্টোরি লাইন এতে রয়েছে। আর সেগুলো কিভাবে কনভার্জ করছে একটা জায়গায় এসে, সেটা নিয়েই মূলত খয়েরি ফিতের ফাঁস। দেখুন, এই ধরনের উপন্যাস লেখার একটা রিস্ক থাকে। রিস্কটা হচ্ছে বা ঝুঁকিটা হচ্ছে যে এতগুলো স্টোরি লাইনকে টেনে এনে আপনি এক জায়গায় মেলাচ্ছেন। এবার এই যে সুতোগুলোকে এক জায়গায় আপনি টেনে আনছেন, কোথাও সুতো ছিঁড়ে যেতে পারে বা সুতো আলগা হয়ে গেলেই কিন্তু পুরো প্লটটা কেন্দ্রচ্যুত হয়ে ঝুলে যেতে পারে। কিন্তু ফরচুনেটলি সেটা এখানে একেবারেই হয়নি। এখানে পুরো প্যারালাল লাইনগুলো এসছে, সুন্দরভাবে কনভার্জ করে গেছে, একটা পয়েন্টে গিয়ে মিলেছে। শেষটা একটু স্লো হলেও শেষে গিয়ে তো সবকিছুই মিলে গেছে। এবং ভীষণ ব্রিজি একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার। পড়তে, পড়তে একবারের জন্য আপনি বোর হবেন না। এর মধ্যে অনেক সত্যি কথা খুব অনায়াসে বলে দেয়া আছে। আ যেগুলো কটু সত্য, জীবনের কটু সত্য, রাজনীতির কটু সত্য, কিন্তু খুব অনায়াসে এখানে বলে দেয়া আছে। এটা আমার খুব ভালো লেগেছে। খুব সাটল ওয়েতে বলা আছে। জানি না সবাই বুঝতে পারবেন কিনা। কিন্তু খুব সাটল ওয়েতে লেখক এটা বলেছেন। এবং এটা আমার খুব ভালো লেগেছে। কিছু ইস্যু নিয়ে কথা বলা হয়েছে যেটা সবসময় সব ক্ষেত্রেই সত্যি একটা গণতন্ত্রে বলতে পারেন বা একটা রাজ্যে, একটা দেশে। আ সেগুলো আমার ভালো লেগেছে। এছাড়া মূল রহস্যের দিকটা তো খুব ইউনিক, সেটাও আমার ভালো লেগেছে। সব দিক দিয়ে একটি অত্যন্ত ভালো বই, একটি আ প্রয়োজনীয় বই আমি বলব। কারণ আ এই বইটি অনেক লেখককে এটা বুঝতে সাহায্য করবে যে ও থ্রিলার উপন্যাসের আসল কোর কিন্তু প্লট শুধু নয়। আপনি প্লটটাকে কিভাবে মানে ডিস্ট্রিবিউট করছেন এবং আপনি প্লটটাকে কিভাবে বেঁধে রাখছেন আপনার লেখনী দিয়ে, সেটাও কিন্তু জরুরি। শুধু একটা ইউনিক প্লট নিলেই চলবে না। ক্যারেক্টার ড্রিভেন এবং লেখনী ড্রিভেন ও হতে হবে সেই উপন্যাসকে। তো সেখানেই সেই উপন্যাসের সার্থকতা। এত ভালো কথা বললাম, বুঝতেই পারছেন। হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। এবার আসছি একটা ছোট্ট বই, যে বইটা আমাকে নাড়িয়ে দিয়েছে একদম। আহ বইটির নাম হচ্ছে 'গাঙ্গুটিয়ার হানাবাড়ি'। এর অডিও স্টোরিও বেরিয়েছে, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। লেখক হচ্ছেন বুদ্ধদেব হালদার, প্রকাশক হচ্ছেন BH পাবলিকেশন, এবং এর প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু মন্ডল। বুদ্ধদেব হালদারের লেখার আমি ভক্ত বলতে পারেন। আমি
ওনার লেখা আগেও পড়েছি। আহ, মানে একটি সাইকোলজিক্যাল থ্রিলার পড়েছিলাম, পড়ে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, এবং এখানে ওখানে কয়েকটা ভয়ের গল্প পড়েছি। এবং তিনি নাকি কবি, বলতে চাই এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কম্বিনেশন, মানে এত ভালো ভূতের গল্পও লেখেন আবার কবিতাও লেখেন। তো ওনার একটা উপন্যাস আসছে শুনেছি, এবার বইমেলায় নিশ্চয়ই সংগ্রহ করার চেষ্টা করবো, কারণ এই লেখনী আমাকে ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে। এখানে মূলত ৩-৪টে গল্প রয়েছে। আম গল্পগুলোর নামগুলোও খুব মজাদার। ১ম গল্পটার নাম হচ্ছে 'আয়ে বৃষ্টি ঝেঁপে গলা দেবো মেপে'। তারপর 'কাকপিশাচ', 'নিশিকান্তের ডাক', 'গাঙ্গুটিয়ার হানাবাড়ি', যে নামে বইয়ের নাম, 'রণরিহির জঙ্গলে', 'নীলমণির ভূত'। এই প্রত্যেকটা কিন্তু রান অফ দ্য মিল ভূতের গল্প নয়। প্রত্যেকটা গল্প আপনি যদি প্রেডিক্ট করতেও পারেন, তাও লেখনী এমন টান, এমনই গভীর যে আপনাকে মুগ্ধ করে রাখবে। এবং যে সেটিং, যে পরিবেশের সৃষ্টি করেন, ভয়ের গল্পের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে তার পরিবেশ সৃষ্টি করার ক্ষমতা। সেদিকে ইনি ব্রাউনি পয়েন্টস পাবেন। ইনি অনেক, অনেক নম্বর পাবেন আমার কাছে। এবং সেজন্যই এই বইটা আমি হাইলি রেকমেন্ড করব। ছোট্ট একটি বই, ১২৮ পাতা, ছোট সাইজ, ছোট, ছোট ফন্ট, যেটা একটু আমার কাছে একটু পড়তে অসুবিধে হয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু খুব সুন্দর, সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। আহ যারা ইলাস্ট্রেশনটা জরুরি মনে করেন আমার মতো, তাদের ভালো লাগবে। এবং গল্পগুলো আমার বিশ্বাস এই জনরা প্রেমীদের অবশ্যই ভালো লাগবে। হাইলি রেকমেন্ডেড বুক ফ্রম মাই সাইড। 'গাঙ্গুটিয়ার হানাবাড়ি', লেখক বুদ্ধদেব হালদার। উপন্যাসিকা সংকলনটির নাম হচ্ছে 'বিবস্বান ২' এবং এটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা। আমি সবসময় এটা বলে এসেছি, এবং আমার এর আগের যে ভিডিওটা ছিল, লং ভিডিও ছিল, সেখানেও আমি বলেছি যে সৌম্যজা দাসের যে থ্রিলার গল্প উপন্যাসগুলো হয়, সেটার এক বিশেষত্ব হচ্ছে, হ্যাঁ, টান উত্তেজনা তো থাকেই, টুইস্ট গুলো মারাত্মক থাকে, এসব তো থাকেই। কিন্তু তার সঙ্গে তিনি আ কিছু কমিউনিটির, কিছু সমাজের আ প্রতিচ্ছবি তুলে ধরেন। সমাজে নারীদের অবস্থান কোথায় সেটা তুলে ধরেন রহস্যের আড়ালে। সেটা তিনি খুব ক্লেভারলি, খুব সুন্দরভাবে করেন, খুব সফলভাবে করেন। এজন্য তার রহস্য গল্পগুলো শুধু রহস্য গল্প হয়ে থাকে না, শুধুমাত্র জাস্ট অ্যানাদার থ্রিলার হয়ে থাকে না। সেটা অন্য একটা মাত্রা পেয়ে যায়। এটা উনি সময়ের সঙ্গে, সঙ্গে এই স্বকীয়তাটা উনি অর্জন করেছেন, এবং এই স্বকীয়তাটাকে আমি সবসময় কুর্নিশ জানিয়েছি এবং এই বইয়ের মাধ্যমেও জানাচ্ছি। এখানে যে গল্পগুলো রয়েছে, যেমন ১ম এর প্রচ্ছদের কথাটা বলি। প্রচ্ছদটা বেশ আ থ্রিলিং প্রচ্ছদই। বিবস্বান দিল্লিতে সেটেলড একজন বাঙালি পুলিশ অফিসার। তাই এখানে কুতুব মিনার রয়েছে, দিল্লির লালকেল্লা রয়েছে, আর তার উপরে একটা মেজ বানানো রয়েছে, হাতকড়া বানানো রয়েছে। সুন্দর একটা কোলাজ দিয়ে একটা মিনিমালিস্ট প্রচ্ছদ, কিন্তু খুব সুন্দর লেগেছে আমার প্রচ্ছদটা। সুমন বেশ ভালো কাজ করেছেন এখানে। তো এখানে ভেতরে অলঙ্করণগুলো বেশ সুন্দর। আপনারা অলঙ্করণগুলো দেখতে পারেন। এই যে এরকম অলঙ্করণ রয়েছে। তো এখানে যে গল্পগুলো আমি রেকমেন্ড করব, সবকটা গল্পই ওয়ার্থ রিডিং। তো বিশেষ করে আমি রেকমেন্ড করব 'রক্তের দাগ' আর শেষ উপন্যাসটা 'আদিম'। মানুষের লোভ, লালসা, অর্থলিপ্সা কোথায় যেতে পারে, সেটির একটি নিদর্শন হচ্ছে 'আদিম'। এবং মানে আ প্রেম থেকে, ঈর্ষা থেকে সবগুলো ইমোশনকে সৌম্যজিৎ দাস এই উপন্যাসগুলোর মাধ্যমে ছুঁয়েছেন। 'আদিমেও সেটা বড় বেশি প্রকট। খুব ডার্ক, কিন্তু দুর্দান্ত একটি উপন্যাস। আ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভাবাবে, এবং আ মানে মানসিক টানাপোড়েনগুলো দুর্দান্তভাবে লিখেছেন। এবং যে ১ম গল্পটা রয়েছে সেখানে, যেটা আমি বললাম সমাজের প্রতিচ্ছবি, সমাজে নারীদের অবস্থান। এটা কিন্তু এই উপন্যাসটার কথা ভেবেই আমি বললাম। আম পড়লে আপনারা বুঝতে পারবেন। মানে একটা হত্যাকাণ্ড, কিন্তু সেই হত্যাকাণ্ডের পেছনে কত কিছু যে রয়েছে, আমরা এখনো কোথাও কতটা যে পিছিয়ে রয়েছি একটি আ জাতি হিসেবে, আ সেটির একটি জ্বলন্ত নিদর্শন এই উপন্যাসটা। আ বিবস্বানের মুখ দিয়ে বেশ কিছু ভালো একটা জোরদার ডায়ালগ বলানো আছে। আর সব মিলিয়ে বেশ টান রহস্য উপন্যাস। রহস্যের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি। টুইস্ট, লজিক সবগুলো ইন প্লেস রয়েছে।
সেকেন্ড গল্পটাও আমার যথেষ্ট ভালো লেগেছে। সেকেন্ড উপন্যাসে আমার একটা ছোট আ মানে ল্যাপস বলতে পারেন, কোথাও একটু ধীর গতির হয়ে গেছে বলতে পারি আমি। একটু রিপিটিটিভ হয়ে গেছে। কিন্তু তাও বলব যে অনেক, অনেক রহস্য কাহিনী তো পড়ি প্রতি বছর আমি। আমি থ্রিলার প্রেমী একজন পাঠক। তো অনেক থ্রিলারই পড়ি। তো সেদিক দিয়ে কম্পেয়ার করলে মানে এটাকেও ভেরি গুড বলব। এই দুটোকে যদি আমি এক্সেলেন্ট বলি, এই উপন্যাসিকাটিকেও আমি ভেরি গুড বলব। এক্সেলেন্ট না বললেও। তো সব মিলে একটি দুর্দান্ত সংকলন, বুঝতেই পারছেন। আর কি বলতে হবে? তাও বলে দিই ফর্মালিটি করে, হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। আপনাদের গত বছরও বলেছিলাম আপনাদের ভালো লেগেছিল। সেটা আমি পূজাবার্ষিকীর কয়েকটা গল্প যেগুলো আমার সেই জনরার মধ্যে শ্রেষ্ঠ মনে হয়েছে সেগুলোকে নিয়ে বলেছিলাম। এবার আমি বলি কয়েকটা পূজাবার্ষিকী যেগুলো এবছর যদি আপনারা কালেক্ট না করে থাকেন, এখনো হয়তো যদি পেয়ে যান কলেজ স্ট্রিটে বা অনলাইনে, প্লিজ কালেক্ট করুন। এগুলো হচ্ছে ডার্ক হর্স পূজাবার্ষিকী, যেগুলো নিয়ে আমি কথা বলবো। এগুলো কিন্তু হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। আমি নিজে ১ম কিনলাম এই পূজাবার্ষিকীগুলো। একটা দ্বিতীয়বার কিনলাম। আর বাকি দুটো ১ম বার কিনলাম। ৩ টে পূজাবার্ষিকী আমার জন্য আ উইনার্স। আম কারণ হচ্ছে ১ম হচ্ছে এদের কোনো সেরকম পাবলিসিটি নেই বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও এরা আ পাঠকের মনে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে। এবং এবছর যদি নাও পড়ে থাকেন, আমি বলছি পরের বছরও কিন্তু আমার বিশ্বাস, আমার এটা মন বলছে যে এরা এরকমই ভালো পুজো সংখ্যা বা এর থেকেও ভালো পুজো সংখ্যা নিয়ে পরের বছর আসবেন। ১ম পূজাবার্ষিকীর নাম হচ্ছে গল্প কুটির। আমার কাছে এটি রয়েছে, আপনাকে দেখাই। এই যে গল্প কুটির। গল্প কুটির হচ্ছে মূলত সেইসব পাঠকদের জন্য যারা হয়তো অ থ্রিলার স্পেশাল বা ভৌতিক স্পেশাল পড়তে পছন্দ করে না, তারা সব রকমের গল্প উপন্যাস পূজাবার্ষিকীর মধ্যে চান। প্রেমের উপন্যাস থাকবে, সামাজিক উপন্যাস থাকবে, একটা দুটো থ্রিলার থাকলেও ক্ষতি নেই। তাদের জন্য গল্পকুটির একদম পারফেক্ট একটা পূজাবার্ষিকী। এর মধ্যে বিনোদ ঘোষালের উপন্যাস রয়েছে। দুর্দান্ত একটি উপন্যাস, মানে রোমান্টিক কমেডি বলা যেতে পারে। খুবই রেয়ার জনরা আমাদের বাংলা সাহিত্যে, আর দুর্দান্ত লিখেছেন বিনোদ ঘোষাল। আমি প্রেমে পড়েছি। খুব সিম্পল নাম। আ অভিমন্যু রায়ের লেখা লুডো হচ্ছে দারুণ থ্রিলার, দারুণ থ্রিলার। ইনি আগে সামাজিক এবং প্রেমের উপন্যাসই লিখেছিলেন। আ আর লুডো মনে হচ্ছে এবার বই হিসেবে আসছে। এছাড়া অন্য কোনখানে, এটাও বই আকারে আসছে, অভিক দত্তর লেখা। অভিক দত্ত যিনি একাধারে স্পাই থ্রিলার লেখেন, তিনি যে রোমান্টিক গল্প কত সিম্পলি লিখতে পারেন, অথচ কতটা এফেক্টিভলি লিখতে পারেন, তার নিদর্শন এই গল্পটি। এছাড়া পরকীয়ার ডায়েরি বলুন বা ইন্দ্রনীল সান্যার লেখা ভূত বাংলা, সুবর্ণ বসুর লেখা অকৃত্রিম, আ মীনাক্ষী সিনহার লেখা দামিনী, কমলেশ কুমারের লেখা ধাঙর চরিত, সৌম্যজা দাসের লেখা শোধ। প্রত্যেকটা ছোট, ছোট গল্প, কিন্তু গল্পগুলো ভীষণ, ভীষণ ভালো। খুব মোটা পূজাবার্ষিকী নয়। আ তাই ইজি টু ক্যারি, ইজি টু হ্যান্ডেল আমি বলব। ওই শুয়ে, শুয়ে খুব আরামসে পড়া যায়। আর ফন্ট গুলো খুব সুন্দর, ইলাস্ট্রেশন গুলো খুব ভালো। তো আমি জানি না এই পূজাবার্ষিকীটা নিয়ে এত কেন কথা হয় না। হ্যাঁ, মানছি ১ম আমি যে সংখ্যাটা এটা কিনেছিলাম, বছর ২ এক আগে বোধহয় বেরিয়েছিল, সেটা পড়ে আমি অতটা ইমপ্রেসড হইনি। কিন্তু এবার কিন্তু গল্পগুটির আমাকে সাংঘাতিক ইমপ্রেস করেছে। কাজেই এটা এমন একটা পূজাবার্ষিকী যেটা ডার্ক হর্স এবং হাইলি রিকমেন্ডেড। ২য় যে পূজাবার্ষিকীটার কথা বলব, এটা পত্রপাঠ থেকে বেরোয়। পরবর্তী সংখ্যা। খুব বেশি বাড়াবাড়ি রকমের পাবলিসিটি আমি দেখিনি। কিছু, কিছু জায়গায় দেখেছিলাম এর প্রচ্ছদ এবং লেখক তালিকা আমাকে ইমপ্রেস করেছিল এবং আমি এটা অনলাইন আনিয়ে নিয়েছিলাম। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পত্রপাঠের আ বইগুলোর প্রিন্টিং আর পেজ কোয়ালিটি ভীষণ ভালো থাকে। আর ইদানিং আরো ভালো হয়েছে। সেটা এখানেও হয়েছে, মানে ভীষণ সুন্দর পেজ কোয়ালিটি, ধবধবে সাদা পাতা, তার মধ্যে ভীষণ সুন্দর আঁকা ইলাস্ট্রেশন, ফন্ট গুলো খুব ভালো, পড়তে খুব ভালো লাগে। এখানে ইন্দ্রমোহনের, গোয়েন্দা ইন্দ্রমোহন, যার কথা আমি আগের একটি ভিডিওতেও বলেছি, তার একটি দুর্দান্ত উপন্যাস রয়েছে। দুর্দান্ত উপন্যাস এক কথায়। নাম হচ্ছে হাইড্রেঞ্জা ও কৃষ্ণকালী রহস্য। এটা কিন্তু আম ইন্দ্রমোহন সমগ্র পার্ট 2 আসছে, ২য় খণ্ড আসছে। সেখানে আপনারা এই উপন্যাসটি পেয়ে যাবেন। এছাড়া স্মৃতিতে মৃত্যুর ঘ্রাণ বলে আশিস চক্রবর্তীর একটি উপন্যাস রয়েছে। আমি জয়দীপ ব্যানার্জি আমার সাবস্ক্রাইবার এবং আমার ছোট ভাইয়ের মতনই হয়ে গেছে এখন। তাকে ধন্যবাদ দেব। সে আমাকে এই উপন্যাসটি রিকমেন্ড করেছিল। উপন্যাসটি এক কথায় দারুণ। একটি পারফেক্ট থ্রিলার, শেষে একটি মারাত্মক টুইস্ট রয়েছে।
এটি রহস্য রোমাঞ্চ সংখ্যা স্পেশাল। কাজেই সবকটাই বুঝতেই পারছেন রহস্য রোমাঞ্চ গল্পই। কিন্তু তার মধ্যে যে ভ্যারাইটি এনেছেন সম্পাদক, সেটার জন্য তাকে প্রশংসা করতেই হয়। সম্পাদক হচ্ছেন পত্রপাঠের কর্ণধার সম্রাটই স্বয়ং। তো তাকে আমি একটু ধন্যবাদ দিতে চাইবো এত সুন্দর একটি পূজার সংখ্যা উপহার দেওয়ার জন্য। উপন্যাসিকাগুলোও ভীষণ ভালো। সাম্য মণ্ডলের উপন্যাসিকাটা আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে। আর গোয়েন্দা পায়েলের আ পায়েল ফিচার করছেন সেরকম একটি উপন্যাসিকা রয়েছে মৌসুমী দত্তের লেখা, সেটাও খুব ভালো। আহ এখানে একটি দুর্দান্ত গল্প রয়েছে। দুর্দান্ত গল্প, সেটা হচ্ছে অভিনব রায়ের লেখা 'জীবন যেরকম'। আমি বেশি কিছু বলব না এটা নিয়ে। যদি আপনি না পড়ে থাকেন, যদি পড়ে থাকেন আপনারা বুঝতেই পারছেন কেন আমার মুখে একটি হাসি রয়েছে। মানে এরকম মারাত্মক টুইস্ট আমি সাম্প্রতিককালে কোন গল্পে যে পড়েছি নিজেই মনে করতে পারছি না। মানে একেবারে মাইন্ড নাম্বিং টুইস্ট আছে এতে। দারুণ লেগেছে আমার এই গল্পটা। এছাড়া কেয়া চ্যাটার্জির গল্পটা, পথিক মিত্রের গল্প, এভাবেও কি ফিরে আসা যায়? তুলির টানে মৃত্যু, রনিত ভৌমিকের লেখা ঢাকায় রহস্যভেদ, প্রত্যেকটা গল্পই ভীষণ ভালো। তো কনসাইজ, খুব বেশি গল্প উপন্যাস রয়েছে তা নয়। কিন্তু যেগুলো রয়েছে প্রত্যেকটা খুব হাই কোয়ালিটি উপন্যাস। খুব সুন্দর, সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। আম খুব মানে আরামসে হাতে চায়ের কাপ, কফির কাপ নিয়ে আ বা গরমকাল হলে কোল্ড ড্রিংকস বা জুস নিয়ে বসে পড়তে পারেন। মানে সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। আ খুবই ভালো হাই কোয়ালিটি একটি পূজাবার্ষিকী। আ প্রচ্ছদটা একটু বাচ্চা হয়ে গেছে। ভেতরে কনটেন্ট কিন্তু প্রাপ্তবয়স্কদেরই কনটেন্ট। কাজেই প্রচ্ছদটা আ সঙ্গে হয়তো গল্পগুলো যাচ্ছে না। আ মিসলিডিং হয়ে গেছে। কিন্তু সেটাই একমাত্র আমি মানে প্রচ্ছদটা কিন্তু এমনি খুব ভালো, খুব মিষ্টি প্রচ্ছদ। কিন্তু প্রচ্ছদের সঙ্গে যেহেতু ভেতরের কনটেন্ট খাপ খাচ্ছে, সেটা আমি একটা ছোট্ট খুঁত বলে ধরে নেব এই পূজাবার্ষিকী। এছাড়া এর মধ্যে কোনো খুঁত পাইনি। একটা ডার্ক হর্স। পরের মানে পরের যে পূজাবার্ষিকীটা হবে সেটাও এতটাই ভালো হবে আশা করছি। তাই এটাও হাইলি রেকমেন্ডেড থাকলো আমার তরফ থেকে। এছাড়া আরেকটি পূজাবার্ষিকী রয়েছে, সেটা আমি কাউকে পড়তে দিয়েছি বলে এখানে দেখাতে পারছি না। অক্ষরের রূপকথা। এটা একেবারে ইম্পালসে আমি কিনেছিলাম। এটা আমি আমার Facebook পেজেও বলেছি এটাকে নিয়ে। আ যে আমি একেবারে ইম্পালসে কিনেছিলাম। এক বন্ধু আমাকে বলেছিল। আর সঙ্গীতা আইচ সাহা, যিনি এই পত্রিকায় লিখেছেন, তিনি আমাকে বলেছিলেন যে আমার লেখাটা আপনি যদি কোনদিন পত্রিকাটি কেনেন পড়ে দেখবেন। আ তো আমি যখন পত্রিকাটি দেখলাম ভাবলাম, মনে পড়ল যে হ্যাঁ, এরকম একটি পত্রিকার কথা বলেছিলেন। আমি জানতাম না যে সুলেখিকা পল্লবী সেনগুপ্ত এর সম্পাদনার দায়িত্বে আছেন। তো দেখলাম তখন মনে হলো না, এর মধ্যে ভালো কিছু থাকতে পারে। একটা সিক্সথ সেন্স কাজ করল এবং বইটি আমি কিনে ফেললাম। তারপর যখন বইটি পড়লাম, I was mighty impressed. মানে আ ছোট আকারের একটি বই, যার খুব বেশি পাবলিসিটি নেই। সেখানে এত ভালো কিছু লেখা রয়েছে যে আমার মনটা একেবারে ভরে গেল। সেটা কৌশিক রায়ের লেখাটা হতে পারে, যেটা আমার দারুণ লেগেছে। দীপচক্রেও যতগুলো পূজা সংখ্যায় লেখা লিখেছেন তার মধ্যে অন্যতম সেরা লেখাটা এখানে তিনি লিখেছেন আমি বলব। দারুণ একটি লেখা, স্বল্প পরিসরে বলছি না। আমার Facebook পেজে ডিটেইলে বলেছি, আপনারা শুনে নিতে পারেন। আম মৌমিতা ঘোষ, মৌমিতা ঘোষ। উনার লেখা আগে আ গল্প পড়েছি, কিন্তু এই উপন্যাসটা আমাকে সাংঘাতিক ইমপ্রেস করেছে। মানে আ একটা মাইথোলজিক্যাল হরর বলবো? নাকি আর কিছু বলবো বুঝতে পারছি না। যাই হোক, কোন জনরায় একে বেঁধে রাখা যাবে না। বিশ্বাস, অবিশ্বাস, আম কি বলবো? মানে টিট ফর ট্যাট যেটা থাকে চিরাচরিত থিম, সেটাও রয়েছে। সবকিছু মিলিয়ে একটি ভর্তি বনেদি বাড়ির মধ্যে ঘটে চলা একটি মানুষের মানসিকতা, অনেক কিছু রয়েছে এর মধ্যে। এই স্বল্প পরিসরে এটুকুই বলতে পারি, একটা মাস্ট রিড উপন্যাস পেলাম। দারুণ একটা উপন্যাস পেলাম, যেটা অনেক বড় নামী পূজাবার্ষিকীতেও আমি এই ধরনের উপন্যাস পাইনি। আ সঙ্গীতা আইচ সাহার লেখা একটি আম গল্প রয়েছে। আ সেই গল্পটিও দারুণ। মানে হরর এর সঙ্গে ইমোশনকে খুব effortlessly তিনি মিশিয়েছেন এবং এই মানে সেখানেও আ একটি নতুন দিক খুলে দিয়েছেন বলা যেতে পারে। মানে আ সবসময় যে মা-বাবারা ঠিক হন না। আ অনেক সময় মা-বাবা যে একটু কম প্রতিভাবান বা
শারীরিকভাবে একটু দুর্বল সন্তানের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন। তার পরিণতি কি হতে পারে সেটা সুপার ন্যাচারাল একটা অ্যাঙ্গেল দিয়ে আমাদের দেখিয়েছেন। খুব ভালো লেগেছে। মানে ভয়ও পেয়েছি একটু, আবার চোখটাও মনের মানে চোখটাও অজান্তে একটু ভিজে গেছে। তো এরকম ভালো, ভালো গল্প উপন্যাস রয়েছে পূজাবার্ষিকীতে। সাইজটাও বেশ কনসাইজ সুন্দর, ডায়েরির মতন একটা সাইজ। আ প্রিন্টিং ও মোটামুটি বেশ ভালো লেগেছে আমার। আ মানে আপনারা মানে পরের বছর অবশ্যই কিনবেন। এবছরের সংখ্যাটা যদি পান পড়বেন কিন্তু। এরকম রহস্য ভৌতিক স্পেশাল পূজাবার্ষিকী খুব কমই পড়েছি এবছর। তো এই ছিল আমার ভিডিও। এখানে আমি নানা রকমের বই আপনাদেরকে রেকমেন্ড করলাম, যেগুলো আমি ২০২৫ সালে পড়েছি এবং আমার মনে হয়েছে এগুলো রেকমেন্ড করার যোগ্য। আ প্রতি বছর আপনারা এই ভিডিওটাকে ভালোবাসা দিয়ে থাকেন। এবছরও আশা করি দেবেন। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি। আবার হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।